এই যে উদ্ভিদ সারি তত্ত্ব, এটা ইংরেজি নাম প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট শব্দের অর্থ কি? উদ্ভিদ। তার মানে ফিজিওলজি শব্দের অর্থ কি? সারি তত্ত্ব। এখন আমাদের মেডিকেল মানে এমবিবিএস এর টোটাল তো 4টা প্রফ হয়, বা বছর কত বছর? 5 বছর। এর মধ্যে প্রথম দেড় বছর এটাকে আমরা বলি ফার্স্ট প্রফ বা ফার্স্ট প্রফেশনাল এক্সাম। এই ফার্স্ট প্রফেশনাল এক্সামের মধ্যে 3টা সাবজেক্ট থাকে। এর মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি, একটা সাবজেক্টকে আমরা বলি বায়োকেমিস্ট্রি, আর একটা সাবজেক্টকে আমরা বলি হচ্ছে ফিজিওলজি। ফিজিক্স না কিন্তু, আবার ফিজিওলজি। আর ওটা বায়ো মানে বায়োলজি না, এটা নাম বায়োকেমিস্ট্রি। আর অ্যানাটমি। আচ্ছা, অ্যানাটমির মধ্যে আমরা হচ্ছে ওই যে হাড্ডি আছে না, তোমরা হাড্ডি দেখছো না? হাড্ডি পড়াছিলাম না সপ্তম পড়ার সময়? হাড়গুড় নিয়ে আলোচনা হয়, হৃৎপিণ্ড নিয়ে আলোচনা হয়, এগুলো গঠন নিয়ে, মানে এগুলো কিভাবে গঠিত, ফুসফুস কি দিয়ে গঠিত। আর ফিজিওলজি যেটা, এটার মধ্যে হচ্ছে যে ওই যে বলছিলাম অ্যানাটমিতে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করা হয়, হৃৎপিণ্ড কিভাবে গঠিত, ফুসফুস কিভাবে গঠিত। ফিজিওলজিতে আলোচনা করা হয় হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, হৃৎপিণ্ডে কিভাবে রক্ত পাম্প করে, তারপরে ফুসফুস কিভাবে হচ্ছে শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। কথা বুঝতে পারছো? তো এই ফিজিওলজি শব্দের অর্থ হচ্ছে শারীরতত্ত্ব। এই ফিজিওলজি মানে বোঝায় হচ্ছে কাজটা কেমনে করে। ফিজিওলজি মানে কি বোঝায়? কাজটা কিভাবে হয়। তো উদ্ভিদের কয়েকটা কাজ হয়। ফর এক্সাম্পল, লবণ পরিশোষণ নাম শুনছো না? লবণ শোষণ করে না উদ্ভিদ মূল দিয়ে। তারপরে আর কি করে? প্রসেদন হয়, পানি বের হয়ে যায় উদ্ভিদ থেকে। তারপরে উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের মধ্যে শ্বসন হয়। এই কথা হচ্ছে এটা হয় কেমনে, এই জিনিস কিভাবে হয়, আর কিভাবে হয়, এই জিনিসটাকে আমরা বলি ফিজিওলজি। কি বলি স্যার? ফিজিওলজি। তোমাদের রাশেদ স্যার দেখো না একটা গ্রুপ আছে ফিজিও একাডেমি, ওই সাবজেক্টের নাম থেকে আসছে। আচ্ছা, তো এই উদ্ভিদ সারি তত্ত্বের মধ্যে আমাদের টোটাল 4টা পড়াশোনা আছে, 4টা টপিক আছে। একটা হচ্ছে লবণ পরিশোষণ, 2 নম্বর হচ্ছে প্রশোধন, 3 নম্বর সালোক সংশ্লেষণ, আর 4 নম্বর হচ্ছে শ্বসন। তা আমরা আজকে হয়তোবা লবণ পরিশোষণ পর্যন্ত যাবো, অথবা নাও যাইতে পারি। তো ফার্স্টেই আসে একজন বিজ্ঞানীর নাম দিয়ে আমরা শুরু করতেছি। বিজ্ঞানীর নাম ডাক দাও স্টেফেন হেলস, 5 স্টার দাও। ওনাকে বলা হয় উদ্ভিদ সারি তত্ত্বের জনক। তাহলে এমসিকিউ এটা থাকবেই স্যার, উদ্ভিদ সারি তত্ত্বের জনক বলা হয় কাকে? স্টেফেন হেলসকে। এখন এই উদ্ভিদ সারি তত্ত্ব শব্দটা কই থেকে আসছে? দাগ দাও গ্রিকের পাশে একটা স্টার দিয়ে রাখো। গ্রিক শব্দ থেকে উদ্ভিদ সারি তত্ত্ব আসছে। গ্রিক কোন শব্দ থেকে আসছে এটা লাগবে না, উদ্ভিদ সারি তত্ত্ব গ্রিক থেকে আসছে এটাই মনে রাখো। আমি আবার বলতেছি, গ্রিক, ল্যাটিন, ইতালি এসব শব্দগুলো যে থাকে এগুলো পরীক্ষা প্রচুর আসে, তাই না? আমরা লাস্ট কোন চ্যাপ্টার বলছিলাম? জিনতত্ত্ব বিবর্তন, ওখানেও আমরা অনেকগুলো শব্দ পড়েছিলাম। বিবর্তন শব্দটা কোন শব্দ থেকে আসছিল? লেটিনে আসছিল। কোনটা থেকে? এই যে আমাদের জিনতত্ত্ব শব্দের যে ইংরেজি কি, জেনেটিক্স আসছিল কই থেকে? লেটিন থেকে? মনে নেই আমার। যাই হোক, তো এই শব্দগুলো কিন্তু মনে রাখা লাগবে। দেন চলে এসো পরবর্তী পেজে আসো। খনিজ লবণ পরিশোষণ, আমরা প্রথম টপিকে চলে গেছি, খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, যদি এখানে পরিশোষণ কেমনে হয় এটা নিয়ে আলোচনা না, এখানে কিছু এমসিকিউর জন্য পড়াশোনা আলোচনা করা আছে। তো ফার্স্টে এখানে এসে যে আমরা জানি উদ্ভিদ যে আমাদের, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, পদের সংখ্যা টোটাল মৌল আছে কয়টা? 118টা। 118টা মৌল তার উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ না। উদ্ভিদের জন্য যেই মৌলগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে 17টা মৌল হচ্ছে গুরুত্বপূর্ণ, 5 স্টার দাও। এগুলোকে বলা হয় উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান। কি উপাদান? ল্যাম্পসিকিতে আসবে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 17টা। এখানে অত্যাবশ্যকীয় উপাদানগুলোর নাম দেওয়া আছে, আমরা আপাতত দাগাই দিচ্ছি না, নিচের দিকে ওগুলো বক্স করে দেওয়া আছে, তখন দাগাবো। এই অত্যাবশ্যকীয় 17টা উপাদানের মধ্যে উদ্ভিদ সবগুলা মাটি থেকে শোষণ করে না। এর মধ্যে কোনটা কোনটা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো ছাড়া বাকিগুলো মাটি থেকে শোষণ করে। তাহলে দাগ দাও, এগুলা ছাড়া 17 দাগ দাও, মাটি থেকে শোষণ করে। তাহলে 14টার মধ্যে 17টার মধ্যে 14টা মাটি থেকে শোষণ করে। বাকি যে 3টা নাম দিছি, কার্বন, হাইড্রোজেন আর কি স্যার? অক্সিজেন, এগুলো তারা শোষণ করে বায়ু থেকে। কই থেকে স্যার? কার্বন ডাই অক্সাইড শোষণ। কার্বন ডাই অক্সাইড মাটিতে পাওয়া যায় না, বায়ুতে পাওয়া যায়। অক্সিজেন এটা কি একটা গ্যাস না? তাহলে এটা কই পাওয়া যায়? বায়ুতে। হাইড্রোজেন গ্যাস না? এগুলো বায়ুতে। এই 3টা সে বায়ু থেকে শোষণ করে। বাকি যে মৌলগুলো যে ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, মলিবডেনাম, এগুলো সব কই থেকে শোষণ করে? মাটি থেকে। তাহলে উপাদান কয়টা অত্যাবশ্যকীয়? 17টা। এর মধ্যে মাটি থেকে শোষণ করবে কয়টা? 3টা। সরি, মাটি থেকে 14টা, আর বায়ু থেকে কয়টা? 3টা। এবার আসো লবণ পরিশোষণ অঙ্গ। পরিশোষণ তো করবে, এখন উদ্ভিদে তো অঙ্গের অভাব নাই, ফুল আছে, ফল আছে, মূল আছে, ত্বক আছে, কাণ্ড আছে। কোন জায়গা দিয়ে এসে লবণ পরিশোষণ করে? আমরা সবাই জানি মূল দিয়ে করে, তাই না? তো স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে যারা মাটিতে বসবাস করে ওদের ক্ষেত্রে একদম মূলের অগ্রভাগের কোষ দিয়ে তারা মূল দিয়ে করে। তবে গাছের একটা যে শিকড়, সম্পূর্ণ শিকড় দিয়ে কিন্তু কখনো লবণ পরিশোষণ করে না। কোন জায়গা দিয়ে করে? ধরো এটা হচ্ছে একটা শিকড়, এই শিকড় একদম মাথা যে জায়গাটা একদম নিচের দিকে থাকে, ওইটার আমরা কি ভাগ বলি? অগ্রভাগ। ওই অগ্রভাগের কোষ দিয়ে করে। আচ্ছা, তো মূল দিয়ে যেমন করে, মূল রুম দিয়ে করে। মূল রুম শব্দটা থাকবে। তো মূল রুম তো আমরা চিনি, কাণ্ডের মধ্যে যেমন কাণ্ড রুম থাকে, মূলের মধ্যে কি রুম থাকে?
মানে আমাদের ত্বকের মধ্যে লোম আছে না, লোম পশম, একেবারে গাছের কাণ্ড অথবা মূলের মধ্যে এরকম চুলের মতো রোম থাকে, এগুলো আমরা বলি মূল রোম অথবা কাণ্ড রোম। তাহলে মূল দিয়ে করতে পারে, মূল রোম দিয়ে করতে পারে। কিন্তু এটা গেল স্থলজ উদ্ভিদ, মানে যারা হচ্ছে মাটিতে বসবাস করে। কিছু কিছু উদ্ভিদ আছে পানিতে বসবাস করে না, তাদের আমরা কি উদ্ভিদ বলি? জলজ উদ্ভিদ। তো নিমজ্জিত জলজ উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে স্যার মূল দিয়ে শোষণ করে না, সম্পূর্ণ দেহ দিয়ে শোষণ করে। দেখ দাও সবঙ্গই, এই শব্দটা দেখ দাও। তাহলে কাদের ক্ষেত্রে সবঙ্গ দিয়ে লবণ পরিশোধন করতে পারে? জলজ উদ্ভিদের ক্ষেত্রে। নিমজ্জিত বুঝো? হ্যাঁ, ডুবন্ত অবস্থা। ওই যে তোমরা সূত্র পড়ছিলা, কোনটা নবগঠিত মানে হচ্ছে তোমার একটা নতুন গঠিত হয়েছে। তুমি চিন্তা করো একটা গাছ, এটা হচ্ছে এতটুকু, তো এই গাছের কোন পাতাগুলা স্যার মাত্র জন্ম নিছে? আগার পাতাগুলা না গোড়ার পাতাগুলা? ওইটাই বলছে। একটা শিকড় কি উপরের দিকে বাড়ে না নিচের দিকে বাড়ে? তো নিচের দিকে ওটা কি ভাগ? অগ্রভাগ বলি। আর ওখানকার কোষগুলো কি মাত্র বিভাজিত হয়ে তৈরি হইলো না? নতুন কোষগুলো হচ্ছে আমাদের লবণ পরিশোষণে সহায়তা করে। এবার আসো, উদ্ভিদ যে লবণ পরিশোধন করে কি অবস্থায় পরিশোধন করে? যৌগ হিসাবে না মৌল হিসাবে নাকি আয়ন হিসাবে? এটা আমরা জানতে হবে। আয়ন হিসাবে শোষণ করে। কি হিসাবে স্যার? আয়ন হিসাবে। তো দেখো উদ্ভিদ কখনো কঠিন অবস্থায় পদার্থ শোষণ করতে পারে না, তাহলে কঠিন দাগ দাও। শোষণ করতে পারে না, দাগ দাও। উদ্ভিদ কখনো কঠিন জিনিস শোষণ করতে পারে না, তার মানে সে, তুমি যদি ওরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দাও NaCl, সে কোনোদিন এটা শোষণ করতে পারবে না। সোডিয়াম দিলেও শোষণ করতে পারবে না, ক্লোরিন দিলেও সে শোষণ করতে পারবে না। সে কি শোষণ করবে? আয়ন শোষণ করবে। তার মানে সে সোডিয়াম আয়ন শোষণ করতে পারবে, ক্লোরাইড আয়ন শোষণ করতে পারবে। এটাই বলছে যে উদ্ভিদ, এখন কথা হচ্ছে লবণ, লবণ কই থাকে? লবণ থাকে কই? মাটিতে। তাহলে দাগ দাও, মাটি হচ্ছে খনিজ লবণের একমাত্র উৎস। দাগ দাও। এখন কথা হচ্ছে মাটি থেকে যে খনিজ লবণ শোষণ করবো, কি হিসেবে শোষণ করবো? আয়ন হিসেবে। দাগ দাও, সে আয়ন মানে ক্যাটায়ন অথবা অ্যানায়ন হিসেবে শোষণ করে। তাহলে উদ্ভিদ যে লবণ পরিশোধন করে কি হিসেবে স্যার? ক্যাটায়ন অথবা অ্যানায়ন হিসেবে শোষণ করে। আচ্ছা, এখন এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল আমার দরকার নেই। এখন স্যার এই যে ক্যাটায়ন অ্যানায়ন গুলো যে শোষণ করে, টোটাল মৌল কয়টা বললাম? অত্যাবশ্যকীয় 17টা। এই 17টা মৌলের মধ্যে সে কোনটারে সবচেয়ে বেশি তাড়াতাড়ি শোষণ করতে পারে, কোনটারে সবচেয়ে দেরিতে শোষণ করে, জিনিসটা লাগবে। এটা ভুল করাই যাবে না স্যার। আবার বলতেছি, মেডিকেল ভর্তি বস্তিতে বলো, তারপরে হচ্ছে ভার্সিটি ভর্তি বস্তিতে বলো, এগুলোর মধ্যে কিছু এমসিকিউ আছে যেগুলো না পারলে তোমার কোনো সমস্যা নেই। আবার কিছু এমসিকিউ আছে যেগুলো না পারলে তোমার কোনোদিন চান্স হবে না। এর মধ্যে এই এমসিকিউ গুলো হচ্ছে একরকম, এই দুইটা এমসিকিউ। এগুলো যদি তুমি না পারো, এগুলো সবাই পারে, তুমি যদি না পারো তোমার কোনো জায়গায় চান্স হবে না। আর যেগুলো কঠিন প্রশ্ন, যেটা তোমার জীবনে মনে থাকে না, ওইসব প্রশ্ন তুমি না পারলে কোনো সমস্যা নাই, কারণ এটা 90% পোলাপাইনে পারে না। ক্লিয়ার আমার কথা? তো সহজ প্রশ্ন ভুল করা যাবে না। তো এখানে দুইটা আয়নের নাম দেওয়া আছে, দেখো পটাশিয়াম আর হচ্ছে নাইট্রেট। এই দুইটা আয়ন হচ্ছে উদ্ভিদ সবচেয়ে তাড়াতাড়ি শোষণ করতে পারে। তাহলে দাগ দাও, এটার পাশে একটা স্টার দাও এবং দাগ দাও দ্রুত গতিতে শব্দটা দাগ দাও। তাহলে সবচাইতে দ্রুত গতিতে শোষিত হয় কোনটা? পটাশিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন। আবার আরেকটা শব্দ গোল দাগ দাও ভালো করে, ক্যালসিয়াম আয়ন আর সালফেট আয়ন। ওই দুইটা আয়ন হচ্ছে সবচেয়ে ধীর গতিতে শোষণ করে। দাগ দিছো? এখন তোমার প্রশ্ন, স্যার সালফেট আয়নটা শোষণ করে কারে শোষণ করে? মানে সালফেটটা শোষণের উদ্দেশ্য কি? স্যার উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা বলছিলাম? 17টা। এর মধ্যে সালফারও আছে। কি আছে? ওই সালফারটা শোষণ করার জন্য সালফেটটা শোষণ করে। আমার কথা বলতে পারছি? নাইট্রোজেন লাগে না উদ্ভিদে? নাইট্রোজেন, এটা তো জানো নাইট্রোজেন লাগে। তো নাইট্রোজেনটা শোষণ করার জন্য নাইট্রেটটা শোষণ করে। আর আমরা জানি নাইট্রোজেন তো শোষণ করতে পারে না। সে কি মৌল শোষণ করে না যৌগ করে না আয়ন করে? আয়ন করে। আয়ন, এই নাইট্রোজেনটা করার জন্য সে নাইট্রেট আয়নটা করতেছে। এর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কোনটা কোনটা করে? পটাশিয়াম আর নাইট্রেট। আর সবচেয়ে ধীর গতিতে কোনটা? ক্যালসিয়াম আর সালফেট। এটা মনে রাখার জন্য টেকনিকটা মনে রাখবা। সবাই পারে, আমি বলি অ্যান্সারের সময় ঠিকই পারে যে সোডিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম সালফেট অ্যান্সার, বাট কোনটা যে দ্রুত গতিতে কোনটা যে ধীর গতিতে এটা আর মনে থাকে না। এটা মনে রাখার জন্য তুমি মনে করো সোডিয়াম আর নাইট্রেট, পটাশিয়াম আর নাইট্রেট, এটা মিলে কি যৌগ তৈরি করে না? করে না? করা যায়, একটা যৌগ বানায় ফেলা যায় না? কারণ এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এবং এটা হচ্ছে একযোজী আয়ন, এটা একযোজী আয়ন। আবার ক্যালসিয়াম কয় যোজী আয়ন স্যার? দ্বিযোজী আয়ন। সালফেটও কত যোজী আয়ন? দ্বিযোজী আয়ন। তাহলে কি এটাও একটা যৌগ করে না? করে না? তাহলে এটা একটা যৌগ পটাশিয়াম নাইট্রেট, এটা একটা যৌগ ক্যালসিয়াম সালফেট। এখন স্যার তুমি চিন্তা করো পটাশিয়াম আণবিক ভর কত? পটাশিয়াম কত? 19 না 40 বোধ, তাই না স্যার? তারপর সোডিয়াম নাইট্রোজেনের কত? 14, আর অক্সিজেনের কত? 16, 3 16 কত? 48, 48 14 62, 62 40 102। তারপরে আসে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত স্যার? 40, সালফারের কত? 32, অক্সিজেনের 16, 4 16 কত? 64, 64 32 96, 96 40 136। তাহলে তুমি চিন্তা করো কোনটার আণবিক ভর বড়? ক্যালসিয়াম সালফেটের 136। আর যেই মানুষ মোটা হয়, যেটার ভর বেশি হয়, এটাকে তাড়াতাড়ি যায় না ধীরে ধীরে যায়? তাহলে তো আবার হয়ে গেল ক্যালসিয়াম সালফেট ধীরে ধীরে যাবে আর পটাশিয়াম নাইট্রেট তাড়াতাড়ি যাবে। এবার কি আর ভুল হবে কোনোদিন?
আবার এইভাবে প্যাচ লাগাও না যে তাহলে থেকে পটাশিয়ামের সাথে সালফেটের আবার দিয়ে দিও না, এটা কিছু হবে? এটা হয় না। হয় কাঠটার সাথে যারটার সাথে যারটা মিলছে, তাহলে এই যৌগটা এটা আণবিক ভর কম, এটা সবচেয়ে তাড়াতাড়ি শোষিত হয়, আর এই যৌগটা এটা আণবিক ভর বেশি, এটা সবচেয়ে দেরিতে শোষিত হয়। মনে থাকবে আমার কথা? ওকে, গেল। এখন আবার প্যাচ লাগাই দেয়, সাবধান, প্যাচ লাগাই দেখি। তুমি তো শিখছো যে পটাশিয়াম নাইট্রেট দ্রুত গতিতে, তাই না? দ্রুত গতিতে, আর ক্যালসিয়াম সালফেট ধীর গতিতে। কিন্তু এখানে কি একটা আয়ন না দুইটা আয়ন স্যার? এখানেও দুইটা, এখানেও দুইটা। এবার প্রশ্ন করে নিচের কোন ক্যাটায়নটি, কি স্যার? ক্যাটায়নটি দ্রুত গতিতে শোষিত হয়। ওই দ্রুত গতি বলছে, তখন তোমার ফার্স্টে অপশনটা কি দেয় জানো? ফার্স্টে অপশনটা দিয়ে দেন নাইট্রেট আয়ন। তুমি তো জানো নাইট্রেট তাড়াতাড়ি শোষিত হয়, তুমি এটা টিক দিয়েছ আমার। কিন্তু তোমার যে ক্যাটায়ন কইছি তুমি এটা খেয়ালই করো না। ক্যাটায়ন মানে কি পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? তখন তো তোমার এটা দ্রুত গতিতে শোষিত হইলে এটা নেওয়া যাবে না, কারণ ওইটা তো নেগেটিভ আয়ন। তোমার নিতে হবে কোনটা? দ্রুত গতির মধ্যে যেটা পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন। তার মানে অ্যান্সার কোনটা হবে তখন? পটাশিয়াম। আমার কথা বুঝতে পারতেছো? স্পেসিফিক ভাবে কোশ্চেন করলে অ্যান্সার হয়ে যাবে স্পেসিফিক, মাথায় রাখো। এবার আসো, গেল এগুলো। এখন উদ্ভিদ কোনটারে কি হিসেবে শোষণ করে? পটাশিয়াম রে পটাশিয়াম আয়ন হিসেবে, ম্যাগনেসিয়াম রে ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম রে ক্যালসিয়াম আয়ন, বা সবগুলো মৌল যেগুলো হচ্ছে ধাতুগুলো ধাতু হিসেবে। বাট তোমার যে অ্যানায়ন গুলো, এই অ্যানায়ন গুলো কি হিসেবে শোষিত হয় এটা একটু দেখো। নাইট্রোজেন যেটা, এটা কিন্তু নাইট্রোজেন হিসেবে, নাইট্রোজেন আয়ন হিসেবে শোষণ করতেছে না। কি আয়ন হিসেবে শোষণ করতেছে? নাইট্রেট আয়ন। তারপরে ফসফরাস থেকে ফসফরাস আয়ন হিসেবে শোষণ করছে না, ফসফেট আয়ন। তারপর বোরন রে বোরেট আয়ন, সালফার রে সালফেট আয়ন, আর ক্লোরিন রে ক্লোরাইড আয়ন। অন্যগুলো দেখো জাস্ট হচ্ছে আয়ন একটা করে তোমার যোজনী দেওয়াতে হয়ে গেছে, তাই না? 1+ অথবা 2+। বাট ঋণাত্মক আয়নগুলো বা অ্যানায়নগুলো, এগুলো কি খালি একটা মৌল আছে না পুরো একটা যৌগমূলক হয়ে গেছে? এটা কিন্তু যৌগমূলক বলে, জানো? কখনো যদি স্যার কোনো আয়ন যোগের মতো আচরণ করে তার আমরা কি মূলক বলি? কারণ নর্মালি আয়ন মানে একটা মৌল থাকার কথা, বাট এটা আমাদের কয়টা মৌল? দুইটা মৌল। আর দুইটা মৌল বলে তো যৌগ তৈরি করে, বাট এটাকে যৌগ না আয়নের মতো আচরণ করতেছে। কোন যৌগ যদি আয়নের মতো আচরণ করে তার আমরা কি মূলক বলি? তাহলে কোনটা কি হিসেবে শোষণ করে এটা আমরা জানা রাখা লাগবে। এগুলো পারবা, যেগুলো আমরা জানি যে সোডিয়াম প্লাস, কোবাল্ট 2+, জিঙ্ক 2+, কপার 2+, এগুলো আমরা পারবো। বাট এগুলো মাথায় রাখা লাগবে যে নাইট্রোজেনটা নাইট্রেট, ফসফরাসটা ফসফেট, বোরনটা বোরেট, সালফারটা সালফেট, আর ক্লোরিনেটটা পারবা, এটা সমস্যা নেই, মাথায় রেখে গেল। ঠিক আছে স্যার? এবার গেল যে লবণ পরিশোষণ কি। তো লবণ পরিশোষণ আমরা জানি লবণ কেন সে শোষণ করে, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য হইতো। যেমন ফুল ফলের জন্য হচ্ছে তোমার ওই যে ফসফরাস আছে না, ফসফরাস না শোষণ করলে উদ্ভিদের ফুল আর ফল ধরে যায়, তো এটার জন্য ফসফরাস শোষণ করে। নাইট্রোজেন সার উদ্ভিদের বৃদ্ধির জন্য কাজে লাগে। তো এটা হচ্ছে মূল কথা যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাটি থেকে আয়ন হিসেবে খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়াকে বলা হয় লবণ পরিশোষণ। তাহলে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য মাটি থেকে বিভিন্ন ধরনের লবণ শোষণ করার প্রক্রিয়ার নামই হচ্ছে লবণ, না মানে আয়ন হিসাবে খনিজ লবণ পরিশোষণ করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি পরিশোষণ? লবণ পরিশোষণ। এবার আসে উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান। কি উপাদান? অত্যাবশ্যক উপাদান আমরা বললাম কয়টা ছিল? 17টা। এর মধ্যে মাটি থেকে শোষণ করে কয়টা? 14টা। আর বায়ু থেকে কয়টা? 3টা। এখন একজন বিজ্ঞানী আসছে, ওনার নাম লাগবে না, উনি একটা কথা বলছে যে দুইটা কারণে কোন একটা মৌলের উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান বলা যায়। কয়টা কারণে? দুইটা, দাগানোর দরকার নাই। 1 নম্বর কারণ, যদি ওই মৌলটা ছাড়া তার জীবন চক্র সম্পন্ন করতে না পারে, মানে তার জীবনে যত কাজকর্ম আছে কাজকর্ম যদি সম্পূর্ণ না করতে পারে। 2 নম্বর, ওই মৌলটা যদি উদ্ভিদ গঠনের জন্য প্রয়োজনীয় অংশ হয়, কোনো একটা উদ্ভিদের গঠন, ফুল গঠনের জন্য, ফল গঠনের জন্য, কাণ্ড গঠনের জন্য যদি অত্যাবশ্যকীয় হয়, তখন আমরা ওই মৌলটারে ওই উদ্ভিদের জন্য কি বলি? অত্যাবশ্যকীয় উপাদান। এখন স্যার এক্সাম্পল দিছে, এক্সাম্পলগুলো আমার লাগবে। ফর এক্সাম্পল দেখো ম্যাগনেসিয়াম, যেটা এই ম্যাগনেসিয়াম দেখো ক্লোরোফিল গঠনের জন্য দায়ী, 5 স্টার দাও। তাহলে ম্যাগনেসিয়াম কোন যৌগ গঠনের জন্য দায়ী? ক্লোরোফিল। আবার আমরা জানি ক্লোরোফিল সে কোন প্রক্রিয়ার জন্য দায়ী? সালোক সংশ্লেষণের জন্য। তাহলে কি স্যার পরোক্ষভাবে এখন আমার ম্যাগনেসিয়ামটা সালোক সংশ্লেষণের জন্য দায়ী হয়ে গেল না? সালোক সংশ্লেষণ মানে তো ফটোসিনথেসিস, ওটার জন্য দায়ী কে? ক্লোরোফিল। আর ক্লোরোফিল তৈরির জন্য কি দায়ী? ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে এখন যদি ম্যাগনেসিয়াম না থাকে ফটোসিনথেসিস হবে? তখন আমরা ম্যাগনেসিয়াম বলি অত্যাবশ্যক উপাদান। কথা ক্লিয়ার হয়েছে? ওই রকম। এবার আসো ওই যে স্যার স্টার দাও, ফসফরাস, ওইটার অভাবে পাতা এবং ফুল ধরে যায়। এবং দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 আসছিল। তাহলে কোনটার অভাবে পাতা ফুল ঝরে যায়? স্টার দিয়ে রাখো। এবার আসো পরবর্তী জিনিস। তো এখন আসো এই যে 17টা মৌল, এটার আবার 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 17টা মৌলের মধ্যে কিছু মৌল আছে উদ্ভিদের একটু বেশি পরিমাণে লাগে, একটু বেশি কাজে লাগে, আবার কিছু মৌল আছে একটু
কম পরিমাণে লাগে, এটার উপর ডিপেন্ড করে 17টা মৌলকে আবার দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটারে আমরা বলি ম্যাক্রোমৌল আর একটারে আমরা বলি মাইক্রোমৌল। তো যেগুলো একটু বেশি পরিমাণে লাগে, অধিক পরিমাণে লাগে, এগুলো আমরা বলি ম্যাক্রোমৌল। তো ম্যাক্রোমৌল কাকে বলে ব্র্যাকেট দাও। যে মৌলগুলা অত্যাবশ্যক উপাদানের মধ্যে যে মৌলগুলো উদ্ভিদের একটু বেশি পরিমাণে লাগে তারে আমরা কি মৌল বলি? ম্যাক্রোমৌল। আর যেগুলো একটু কম পরিমাণে লাগবে এগুলো আমরা বলি মাইক্রোমৌল। তো ম্যাক্রোমৌল মূলত 9টা। কয়টা স্যার? 9টা। প্রথম 9টা মানে আমাদের বইয়ে যে সিরিয়ালটা দেওয়া আছে, বক্স দেওয়া আছে, নিচে বক্স আছে, বক্সের প্রথম 9টা। আর মাইক্রোমৌল হচ্ছে টোটাল 8টা। কয়টা স্যার? 8টা। তাহলে ম্যাক্রো 9টা, মাইক্রো 8টা, 9 আর 8 কয়টা হবে স্যার? 17টা। এখন এগুলো ছাড়াও, এই 17টা ছাড়াও মাঝে মধ্যে কিছু মৌল উদ্ভিদের জন্য কাজে লাগে, কিন্তু ওই মৌলটা সব উদ্ভিদের জন্য কাজে লাগে না। আবার বুঝো, আমি এখন একটা ডেফিনেশন দিব। ওই ডেফিনেশনটা হচ্ছে উপকারী মৌল কারে কয়। কি মৌল কাকে বলে? এটা বুঝো। উপকারী মৌল আর অত্যাবশ্যকীয় মৌল এক কথা না। অত্যাবশ্যকীয় মানে সবার জন্য কাজে লাগবে, আর উপকারী মৌল হচ্ছে বিশেষ কয়েকজনের জন্য কাজে লাগবে। আমি বুঝাতে পারছি তোমার কথা? যেমন আমি যদি বলি ভাত, তাই না? ভাত আমরা সবাই খাই, তাই না? সবার জন্য লাগে। বাট দেখা গেছে বার্গার, তো যার পছন্দ সেই খাইতেছে, অন্য কারো লাগতেছে। একইভাবে কিছু মৌল আছে, এই মৌলগুলো বিশেষ বিশেষ কয়েকটা উদ্ভিদের জন্য দরকার লাগে, সবার জন্য কাজে লাগে না। এবং ওই উদ্ভিদ ওই মৌল লাগবেই, ওইটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট সবার জন্য গুরুত্বপূর্ণ। তখন আমরা ওই মৌলটার ওই উদ্ভিদের জন্য কি মৌল বলি? উপকারী। ফর এক্সাম্পল এখানে দিছে, দেখো সিলিকন, এটা খালি ঘাস উদ্ভিদের জন্য লাগে। 5 স্টার দাও। কোন উদ্ভিদের জন্য লাগে স্যার? এই বক্সটার পাশে একটা থার্ড ব্র্যাকেট স্টার দিয়ে রাখ, কারণ এটা থেকে এমসিকিউ প্রচুর আসে। তাহলে সিলিকন কোন গাছ, কোন উদ্ভিদের জন্য লাগে? ঘাস। সিলিকন কিন্তু অত্যাবশ্যকীয় মৌল না, কারণ এটা সবার জন্য লাগে না, খালি কোন গাছের জন্য লাগে? ঘাস। আর তোমরা জানো স্যার, আমাদের মাটির যে সংকেত, সিলিকন ডাইঅক্সাইড দিয়ে মাটি তৈরি না, জানো তো? মাটির মধ্যে সিলিকন দিয়ে তৈরি। আর ঘাস কই হয়? এঁটেল মাটির মধ্যে হয় না, বা বালি মাটিতে হয়। দেখবা যে তোমার যে মাঠের মধ্যে যে ঘাসগুলো হয়, দেখবা আমাদের ওই যে এই যে প্লাস্টার করা যে বালুগুলো, ওইগুলোর মধ্যে হয় না নর্মালি ঘাস। আচ্ছা, এবার আসো সোডিয়াম। সোডিয়াম কিন্তু স্যার অত্যাবশ্যকীয় মৌল না, এটা উপকারী মৌল। এখন এটা কার জন্য লাগে? দাগ দাও। C4 উদ্ভিদের জন্য লাগে। 5 স্টার দাও। কার জন্য লাগে? এখন স্যার তোমরা সবাই যদি সালোক সংশ্লেষণের ধাপগুলোর নাম শুনে থাকো, তোমরা 3টা ধাপ নাম শুনছো, তাই না? 3 ভাবে খাদ্য তৈরি হতে পারে। C4, C3, আর একটা হচ্ছে ক্যাম চক্র, বা সহজ কথা বাংলা যদি বলি আমরা কেলভিন চক্র নাম শুনছো, হ্যাস ও স্ল্যাক চক্র নাম শুনছো, আর একটা নাম হচ্ছে ক্রেসুলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, বা সংক্ষেপে আমরা ক্যাম বলি। এর মধ্যে C4 উদ্ভিদ, আমরা সামনে বিস্তারিত পড়বো, সালোক সংশ্লেষণ যখন পড়বো তখন জানবো C3 কারে কয়, C4 কারে কয়, তখন মাথা চুল পড়ে যাবে দেখবা। তো এই যে C4 উদ্ভিদ যারা আছে, এই C4 উদ্ভিদের জন্য সোডিয়াম লাগে, C3 উদ্ভিদের জন্য সোডিয়াম লাগে। এবার আসো কোবাল্ট। কোবাল্ট 5 স্টার দাও। ও হচ্ছে নাইট্রোজেন জমা রাখার জন্য লাগে, মানে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য থাকবে। কার জন্য স্যার? নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। এখন লিগিউম জিনিসটা কি স্যার? লিগিউম অনেকটা নোডিউলের মতো। কি? আচ্ছা, নোডিউল জিনিসটা কি? আমি তোমাকে বলি, আলু যেমন দেখছো না, আলু তো বড় বড় আলু তো অনেক বড় হয়। ছোট দেখবা আলু গাছ থেকে আলু গাছ যখন তোলা হয়, আলু গাছ তুলতে দেখছো কখনো? আলু গাছ যখন তোলা হয় তখন কি বড় আলু থাকে না, ছোট ছোট আলু থাকে মাঝে মাঝে? তো সিম গাছের গোড়ায় হচ্ছে এরকম ছোট ছোট কিছু নোডিউল থাকে, আলুর মতো দেখ। ওইটারে আমরা বলি লিগিউম বা নোডিউল। ওইটার মধ্যে সে নাইট্রোজেন জমায় রাখে। কি জমায় রাখে? পরবর্তী নাইট্রোজেনটা সে হচ্ছে তার দেহের কাজে লাগে। বুঝতে পারছি আমি কথা? তো এই নাইট্রোজেন জমানোর জন্য আমার কোবাল্ট মৌলটা লাগে। কোন মৌলটা লাগে? আর নাইট্রোজেন কেন দরকার লাগে? তোমরা সবাই নাম শুনছো না, ইউরিয়া সার। আর ইউরিয়ার সাথে এক ধরনের নাইট্রোজেন ঘটিতেছে। তোমরা জানো ইউরিয়া সার কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের যমুনা সার কারখানা, তাই না? বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা ছিল তোমাদের। যমুনা সার কারখানা কোথায়? তোমাদের জামালপুরেতে, সরিষাবাড়িতে। এখন যদিও সবচেয়ে বড় না আর এটা। আচ্ছা, এখন আসো আরেকটা মৌল, আসো আয়োডিন। কিডিন। তোমরা সবাই জানো যে লবণের প্যাকেটের মধ্যে লেখা থাকে আয়োডিন যুক্ত লবণ, তাই না? তার মানে এটা লবণ কই থেকে তৈরি হয়? সমুদ্র থেকে। তার মানে এটা কার জন্য লাগে? দেখ দাও, সামুদ্রিক শৈবালের জন্য। এইগুলো এমসিকিউতে আসবে, অহরহ আসে তার এমসিকিউতে, যে নিচের কোন মৌলটা সামুদ্রিক শৈবালের জন্য লাগে? আয়োডিন। না না, নোডিউল বোঝায়, নোডিউল। গোল গোল নোডিউল গাছের গোড়ার মধ্যে থাকে, শিকড়ের মধ্যে। গাছের যে শিকড়, এগুলোর মধ্যে গোল গোল নোডিউল, মার্বেল যেরকম হয় না, এরকম ফুলা ফুলা থাকে। এবার আসো পরবর্তীতে আরেকটা আছে সিলিকন। সিলিকন তো নিয়ে বললামই, এখন এখানে একটা বলছে সিলিকন কোন উদ্ভিদের জন্য লাগে? বলছিলাম ঘাস। তো সিলিকন ঘাস উদ্ভিদের জন্য লাগে হচ্ছে 30%, এবং এই জন্য ওরে ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল বলা হয়। যদিও এটা সবার জন্য ম্যাক্রোমৌল না, সাবধান, এটা কোন উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল? কারণ স্যার বোঝো, ওর 1/3 সিলিকন লাগতেছে। নর্মালি যদি আমি বলি অত্যাবশ্যক উপাদান 17টা, তাহলে 17 দিয়ে 100 ভাগ করলে কত আসবে? 5 17 হয়ে 85, প্রায় 6 আসবে। 5.8 এরকম বা 9 সামথিং।
ধরো 6 এর কাছাকাছি, তাহলে 17 অত্যাবশ্যকীয় উপাদান হলে প্রত্যেকটা কয় পার্সেন্ট করে লাগে? 6%। কিন্তু দেখো সিলিকন ঘাসের জন্য 30% লাগতেছে, কি পরিমাণ লাগে চিন্তা করো। এই জন্য সিলিকন ওই ঘাসের জন্য ম্যাক্রোমোল উপাধি দিয়ে দিছে। কি উপাধি দিয়ে দিছে? তো এখানে এসে স্যার একটা ভুল করছে। ভুল করছে মানে পোলাপানের মাথাটা খারাপ করে দিছে। এখানে এসে লেখছে কাজেই সেই হিসেবে ম্যাক্রোমোল 10টা, মাইক্রোমোল কয়টা? লাগাইছি নি ঝামেলা একটা। আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা শিখছিলাম? অত্যাবশ্যকীয় উপাদান 17টা, ম্যাক্রো কয়টা শিখছি? 9টা, মাইক্রো কয়টা? 8টা। কিন্তু এখন তো 10 আর 8 মিলে 18টা বানাই লাইছে। এই কথাটা লেখা উচিত ছিল, কাজেই সিলিকনের জন্য ম্যাক্রোমোল 10টা। আমার কথা কি বুঝতে পারতেছো? কার জন্য এটা স্যার? সিলিকন সহ না, সিলিকনের জন্য বলতে হবে আলাদা করে, যে সিলিকনের জন্য ম্যাক্রোমোল 10টা হবে। 9টা, 9টা তো সবার জন্যই, বাট সিলিকনের জন্য অতিরিক্ত করে, সরি সিলিকন কি বলি, ঘাসের জন্য। কথা কি বুঝতে পারতেছো? ঘাসের জন্য ম্যাক্রোমোল কয়টা? 10টা। অতিরিক্ত কি আসবে? সিলিকন। কিন্তু এই কথাটা না লেখা ডাইরেক্ট লিখে ফেলছে, কাজে সেই হিসাবে ম্যাক্রোমোল 10টা, মাইক্রোমোল কয়টা? 8টা। এবং তোমার স্যারেরা এটার থেকে প্রশ্ন দেখে বলে ম্যাক্রোমোল কয়টা, তখন অপশন দেয় 7, 8, 9, 10। এবার তোমরা পড়ে যাও কনফিউশন, যে 10 না, তখন স্যার অ্যান্সার দাগাইতে পারো 9টা। কোনোদিন ভুল দেখানো যাবে না। ঠিক আছে, ওই বিবর্তনের জন্য কে এম্পেডোক্লিস না ডারউইন, তখন স্যার এম্পেডোক্লিস দেখাইতে হবে, কথা বুঝছো। বাট এখানে এসে অ্যান্সার তো দুইটাই বই দেওয়া আছে, 9টা দেওয়া আছে, 10টা দেওয়া আছে, কিন্তু ঝামেলাটা এক জায়গায়, 9টা স্পষ্ট করে একবারও লেখা নাই যে ম্যাক্রোমোল 9টা। লেখছে কথা না, নাকি লেখছে স্যার কই এই যে অধিক পরিমাণে লাগে সেগুলো ম্যাক্রোমোল 1 থেকে 9 এই কথাটা লেখছে, বাট 9টা কি স্পষ্ট করে লেখছে? তো এটা তো স্যার আসলে রাইটারে যেমন ভুল, তোমার স্যারে যদি প্রশ্নটা 10 ধরে অ্যান্সার করে তার তো ভুল। তুমি বলে এখন কি বুঝতে পারছো না যে 10টা কি আসলে এটাকে সবার জন্য না কেবলমাত্র ঘাস উদ্ভিদের জন্য? তাহলে উনি যদি এখানে 10টা ধরে অ্যান্সার করে তাহলে আমি ওনার আর কিছু বলার নাই। আচ্ছা, তাহলে সাবধান কিন্তু, ঠিক আছে? যদি অপশনে 9 না থাকে তখন অবশ্যই 10 লাগাবে। এবার আসো বক্সের মধ্যে এই মৌলগুলা, মাইক্রোমৌল আর কি মৌল? ম্যাক্রোমৌল। তো মাইক্রোমৌল কয়টা বললাম স্যার? 8টা। আর হচ্ছে ম্যাক্রোমৌল কয়টা? 9টা। 9 8 কত? 17টা। এখন কোনটা ম্যাক্রোমৌল কোনটা মাইক্রোমৌল এটা আমার মুখস্থ করা লাগবে না, এটা তো আমার জানতে হবে। তো দেখো ম্যাক্রোমৌলগুলোর নাম দেওয়া আছে, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। পরবর্তী পেজের মধ্যে আবার দেওয়া আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। আর মাইক্রোমৌলগুলোর নাম দেওয়া আছে দেখো ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, নিকেল আর কি মোলিবডেনাম। এখন স্যার এগুলো কি ছন্দ দিয়ে মুখস্থ করবা? এমসিকিউতে আসবে, এটা বুঝতেই পারতেছে কোনটা ম্যাক্রোমৌল কোনটা মাইক্রোমৌল। দরকার নয় ছন্দ, একটা টেকনিক আছে। টেকনিকটা হইতেছে এমন, যদি স্যার কি বললাম, যদি যদি আমরা জানি পারমাণবিক সংখ্যা আছে না স্যার, যদি পারমাণবিক সংখ্যা 20 অথবা 20-এর কম, কি হয় বললাম? 20 অথবা 20-এর কম হয়, তাইলে হইতেছে ম্যাক্রোমৌল। কি মৌল? ম্যাক্রোমৌল। আর যদি পারমাণবিক সংখ্যা 20-এর বেশি হয়, 20-এর কি স্যার, তখন এটা ধরে নেবা মাইক্রোমৌল। টেকনিকটা বুঝতে পারছো? কিন্তু ব্যতিক্রম আছে। কি আছে স্যার? দুইটা মৌল আছে ব্যতিক্রম, একটা হচ্ছে বোরন আর একটা হচ্ছে ক্লোরিন। এটা জাস্ট এই তিনটা কথা মনে রাখলে তোমার আর ম্যাক্রোমোল মাইক্রোমোল কোনোদিন হচ্ছে ছন্দ দিয়ে মুখস্থ করা লাগবে না, কারণ এটা রিটেনে আসে না, আসবে কোথায়? এমসিকিউ থেকে। জাস্ট গোলদাগ দিতে পারলে তোমার হইলো। তাহলে টেকনিকটা কি, যদি কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা 20/20-এর কম হয় তাহলে এটা ম্যাক্রোমোল, আর যদি 20-এর বেশি হয় তাহলে এটা কি মৌল? মাইক্রোমোল। ব্যতিক্রম হচ্ছে বোরন আর ক্লোরিন। ব্যতিক্রম কি স্যার? বোরন আর ক্লোরিন। আচ্ছা আগে লিখে নাও, দেন হচ্ছে ব্যাখ্যা করে দেখাই যাচ্ছে, তাড়াতাড়ি লিখ। এই স্বচ্ছ কোথায়? স্বচ্ছ আসছে না কেন? হয়েছে? ওকে, খেয়াল করো। ফর এক্সাম্পল আমি যদি মলিবডেনামের কথা বলি, কি স্যার? মলিবডেনাম পারমাণবিক সংখ্যার কথা বলো তো। ওই 36, 36 কেমন? 30-এর মধ্যে বলো। নাই মলিবডেনাম 30-এর মধ্যে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, মলিবডেনাম। তাহলে 30-এর পরে আছে, তাই তো? যাই হোক, 30-এর পরে হইলে, 30-এর পরে হইলে পারমাণবিক সংখ্যা কত? 30-এর পরে না? তো 30-এর পরে হইলে আমরা কি বলছিলাম? 20-এর বেশি হলে কি বলি? মাইক্রো। দেখো এটা মাইক্রোর মধ্যে লেখা আছে। নিকেলটার পারমাণবিক সংখ্যা কত?
নিকেল কপার জিঙ্ক, তার মানে কত 27 না 28? 28। তাহলে এটা পরমাণু সংখ্যা 20 এর বেশি না? তার 20 এর বেশি হলে কি মাইক্রো। তারপর আসো কপার, সবাই আমরা জানি কপার পরমাণু সংখ্যা কত 29, তাই তো? তাহলে 20 এর বেশি, তোমার মাইক্রো। জিঙ্ক 20 এর বেশি, ম্যাঙ্গানিজ 20 এর বেশি, আয়রন 20 এর বেশি। জাস্ট বলছিলাম দুইটা ব্যতিক্রম, ক্লোরিন আর কি স্যার, বোরন। তো ক্লোরিনের পরমাণু সংখ্যা আমরা সবাই জানি 17। তো এটা যেহেতু ব্যতিক্রম, 17 হইলে কি হওয়ার কথা, 20 এর কম, তোমার ম্যাক্রো হওয়ার কথা, কিন্তু সে ম্যাক্রো হবে না, না হয়ে কি যাবে মাইক্রো। বোরনের পরমাণু সংখ্যা কত জানেন? 5। তাহলে এটা কি 20 এর কম, ম্যাক্রো হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা ব্যতিক্রম তাহলে এটা ম্যাক্রো হবে না, কি হয়ে যাবে মাইক্রো। টেকনিক শিখতে পারছো? ক্যালসিয়ামেরটা কি হবে বলো তো? ক্যালসিয়াম যেহেতু 20, আমরা বলছি 20 বা 20 এর কম হইলে ম্যাক্রো, তার মানে ক্যালসিয়ামও কি স্যার, ম্যাক্রো। ক্লিয়ার মনে থাকবে স্যার? ওকে। আর কিচ্ছু এখান থেকে লাগবে না, কোনটা কতটুকু পরিমাণে লাগে এগুলা লাগে না, জাস্ট কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো এটা মনে রাখলে হলো। এবার আসো মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা, পয়েন্টের নাম কি? খনিজ লবণের প্রাপ্যতা। ও আচ্ছা, বাংলা নামগুলো মনে রাখা লাগবে। একটা কথা বলছে, বাংলা নামগুলো, বাংলা নামগুলো হচ্ছে দেখো, সালফারের বাংলা নাম গন্ধক, বাংলাতে আমরা এটার গন্ধক বলি, কি না এটার বাংলাতে গন্ধক বলা হয়। তাহলে ওইগুলো বাংলা নামটা গোলদাগ দাও। আরো কয়েকটা আছে, সালফার একটা গোলদাগ দাও, আয়রন একটা লোহা, এটা আমরা সবাই জানি, জিঙ্কেরটা দস্তা, এটাও তোমরা জানো, কপার একটা তামা জানো। এই চারটা নাম গোলদাগ দিয়ে রাখো বাংলা নামগুলো। তাহলে স্যার গন্ধক কারে বলা হয় স্যার? সালফার। ওকে, নেক্সট আসো খনিজ লবণের প্রাপ্যতা। না না, আচ্ছা, খনিজ লবণের কি স্যার? প্রাপ্যতা। তো প্রাপ্যতা মানে হচ্ছে খনিজ লবণ তুমি মাটিতে কেমনে পাবা, মানে পাওয়ার সিস্টেমটা কি? আগে তো পাইতে হবে, পরে না শোষণ করতে হবে। তুমি না পাইলে খাবা কেমনে? আগে তো পাইতে হবে। তো পাওয়ার জন্য দুইটা মতবাদ আছে। কয়টা মতবাদ? পরীক্ষা লাগে না, নাই এটার মধ্যে পড়া কোনো কিছু। তারপর আমরা দাগায় পড়বো যতটুক লাগে। এটা একটা থাকবে, ফার্স্টে দুইটা মতবাদ আছে। তাহলে খনিজ লবণ প্রাপ্যতার কয়টা মতবাদ আছে স্যার? দুইটা মতবাদ, দুইটা মতবাদ একদম। তো প্রথম যে মতবাদ, এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। নাম কি স্যার? আচ্ছা, তো আমরা সবাই জানি উদ্ভিদের শ্বসন হয় না, হয় না? শ্বসন সবারই হয়, উদ্ভিদের হয়, প্রাণীর হয়। তো শ্বসনে আমরা জানি কি তৈরি হয় স্যার? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। তো এই মতবাদ অনুসারে ওই যে শ্বসন প্রক্রিয়া দেখো, শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের কোষের ভিতরে পানি আছে না নাই? কোষের ভিতরে পানি আছে, মাটিতেও পানি আছে না নাই? আছে। ওই পানির সাথে বিক্রিয়া করে। তা পানি শব্দটা দেখো, বিক্রিয়া দেখো, বিক্রিয়া করলে আর কার্বন ডাইঅক্সাইড থাকে না, পানিও পানি থাকে না, দুইটা মিল একটা অ্যাসিড তৈরি করে ফেলে। পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, তোমরা শ্বসন অধ্যায়ের মধ্যে পড়ছো অলরেডি, কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে কার্বনিক অ্যাসিড শব্দটা থাকবে, কি অ্যাসিড তৈরি করে? কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বনিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিড থাকে না, এটা ভাঙ্গা যায়। এটা কি হয়ে যায় স্যার? ভেঙ্গে দুইটা আয়ন তৈরি করে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। কি আয়ন স্যার? বাইকার্বনেট। তাহলে এখন এই কার্বনিক অ্যাসিডটা দাগ দাও, ভেঙ্গে যায়, দাগ দাও, দুইটা আয়ন তৈরি করে, হাইড্রোজেন শব্দটা গোল দাগ দাও, বাইকার্বনেট শব্দটা গোল দাগ। তাহলে কি বললাম? কার্বন ডাই অক্সাইডের পানি বিক্রিয়া করে কি, কোন অ্যাসিড তৈরি করলো? কার্বনিক অ্যাসিড। দেন দুটোটা বিক্রিয়া করার পর আবার ভেঙে যায়, ভেঙে কি কি আয়ন তৈরি করে? এবার যেটা হয় স্যার, এই যে এটা কই আছে হাইড্রোজেন আয়ন বাইকার্বন আয়ন, এটা আছে কোথায়? কোষের ভিতরে না, কোষের ভিতরে। কারণ স্যার কার্বন ডাই অক্সাইড কই তৈরি হয়েছে? কোষের ভিতরে তৈরি হয়েছে। তাহলে যৌগটা কই আছে এখন? কোষের ভিতরে। এখন এই কোষের ভিতর থেকে স্যার হাইড্রোজেন আয়নটা বাইরে বাইরে হয়ে যায়, মাটিতে চলে যায়। কই চলে যায়? আর তখনই হচ্ছে মাটি থেকে ওই যে তুমি কারোর কিছু দিলে কিছু নিতে হয়, বা আমরা কি জানি যে কারোর থেকে কিছু দিলে কিছু দিতে হয়, তাই না? নুন খাইলে গুণ দেওয়া লাগে না? এরকম এখানে যেটা হয়, তুমি মাটিতে কিছু দিছো মানে মাটি তোমার কিছু দিবে। তো তুমি তোমার কোষের যে মূল থেকে, মূলের যে কোষ আছে, কোষ থেকে হাইড্রোজেনটা কই দিয়ে দিছো? মাটিতে। এখন তার বিনিময়ে মাটি তোমার হচ্ছে ক্যাটায়ন দেয়। ক্যাটায়নটা দাগ দেওয়ার দরকার নেই, পটাশিয়াম দাগ দেওয়ার দরকার। শুধু কি পটাশিয়ামের ক্যাটায়ন আছে না আরো অনেকগুলো আছে? তাহলে আমরা এটা দাগ দিব কেন? খালি ক্যাটায়ন শব্দটা দেখতাম। তাহলে ক্যাটায়ন কার সাথে বিনিময় করে? কোষের ভিতরে আসে হাইড্রোজেনের সাথে। একইভাবে স্যার বাইকার্বন আয়ন সেও চলে যায়, সে কার সাথে বিনিময় করে? অ্যানায়নের সাথে। কারণ বাইকার্বন নিজে তো একটা অ্যানায়ন। তো বাইকার্বনের কোষ থেকে বাইরে হয়ে যায়, তার বিনিময়ে কোষের বাইরে থেকে, মাটি থেকে কোষের ভিতরে কে আসে স্যার? অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কার সাথে বিনিময় হয়? আর ক্যাটায়ন কার সাথে বিনিময় হয়? হাইড্রোজেন। আর এই সম্পূর্ণ কাহিনী কার জন্য ঘটছে স্যার? কার্বন ডাই অক্সাইড তৈরি না হলে এই ঘটনাটা ঘটতো। এই জন্য এটা বলা হয় কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। এক্সচেঞ্জ হয়েছে একজনের সাথে আরেকজনের, বিনিময় হয়েছে। এই জন্য এই মতবাদের আরেক নাম কি স্যার? কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। দেন আসো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কি স্যার? কন্টাক্ট শব্দের অর্থ কি স্যার? যোগাযোগ করা, তাই না? তো এটার এই মতবাদ আমি আরেক নাম দিয়ে লাফালাফি মতবাদ। কি মতবাদ? তো এই মতবাদ অনুসারে বিজ্ঞানীরা বলছে যে মূলের গায়ে যে আয়নগুলো থাকে, আবার মাটিতে যে আয়ন থাকে, আয়ন তো দুই জায়গাতে থাকে, মূলেও থাকে, মাটিতেও থাকে। তো মূলের আয়নগুলো স্থির অবস্থায় থাকে না, ওরা নাকি লাফায়, খালি কম্পিত অবস্থায় থাকে। কি অবস্থা থাকে স্যার? খালি নাকি লাফাইতে থাকে। তাইলে দাগ দাও, আয়ন সমূহ কম্পিত হতে থাকে শব্দটা দাগ।
তো মাটির গায়ে যে আয়নগুলো এগুলোও কম্পিত হয়, মূলের গায়ে যে আয়ন এগুলোও কম্পিত হয়। তাহলে মূলের গুলো আয়ন কম্পিত হয়, মাটির আয়নগুলো কি হয় স্যার? কম্পিত হয়। এখন কাপাকাপি করতে করতে তুমি খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা দেয়াল, আর এই পাশে ধরো হচ্ছে মাটি, আর এই পাশে হচ্ছে ধরো হচ্ছে মূল, আর এটা ধরো একটা বর্ডার এলাকা। কি এলাকা স্যার? ভারত বাংলাদেশে যেমন বর্ডার থাকে তাদের মধ্যে বর্ডার আছে। এখন মূলে মাটির আয়নগুলো এই যে কাপাকাপি করতেছে, লাফাইতেছে, লাফাইতে লাফাইতে হঠাৎ করে এই এরিয়ার মধ্যে এসে পড়ছে। মূলের যে আয়নগুলো, আমি কালারটা ধরো চেঞ্জ করে দেখাইলাম, কি কালার দেওয়া যায়, তো মূলের আয়নগুলো এগুলো এমনি কাপাকাপি করতেছে, করতে করতে হঠাৎ করে এই এরিয়াতে এসে পড়ছে। তো যখনই হচ্ছে তারা তো একটা কমন এরিয়ার মধ্যে এসে পড়ে, তখন তাদের মধ্যে যেটা হয়, এই মূলের যে নীল আয়নগুলো এগুলো চলে আসে মাটির মধ্যে, আর মাটির যে লাল আয়নগুলো এগুলো চলে যায় মূলের মধ্যে। আমার কথা বুঝতে পারছো? তার মানে যখনই যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার সময় তারা কি হয়, তাদের মধ্যে একটা ওভারল্যাপিং ঘটে। ওভারল্যাপিং মানে কি, একজনের উপর আরেকজন চলে আসে। এই যে এই জায়গাটার মধ্যে কি একটা আয়ন আছে না দুইজনের আয়ন আছে? যখন ওভারল্যাপিং ঘটে তখন তাদের আয়নগুলো কি হয়ে যায় স্যার? এক্সচেঞ্জ হয়ে যায়। তখন এই জন্য এটা আমরা বলি কি স্যার? কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তো এখানে এসে পরবর্তী লাইনে দাগ দাও, কি বলছে? না না, এগুলো লাগে না, কখনোই আসে না, নাই তো পড়া, তুমি কি লিখবা? তো বলছে এইভাবে দুই আয়নের অবস্থানের কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে, যখন একই জায়গার মধ্যে চলে আসে আয়নগুলা, তখন তাদের মধ্যে দাগ দাও ওভারল্যাপ বা যুগপথ ঘটে, মানে একজনের উপর আরেকজন চলে আসে। ওভারল্যাপে ধরো আমার হাতের উপর হাত রাখলাম, এটা আমরা কি বলতে পারি? ওভারল্যাপিং বলতে পারি না? এরকম ওভারল্যাপিং ঘটে, তখনই তারা একজনের সাথে আরেকজনের কি ঘটে স্যার? এক্সচেঞ্জ ঘটে, বা কি ঘটে স্যার? বিনিময় ঘটে। এই জন্য এটা আমরা কি বলি স্যার? কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কিছু দেখানোর দরকার নাই। এমসিকিউটা আসবে কিভাবে? এমসিকিউটা আসবে যে কার্বনিক অ্যাসিড তৈরির মাধ্যমে বিনিময় ঘটে কোন মতবাদ অনুসারে? কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। তারপর হচ্ছে কোন মতবাদ অনুসারে আয়নগুলো কম্পিত অবস্থা থাকে? কন্ট্যাক্ট এক্সচেঞ্জ। কোন মতবাদ অনুসারে হচ্ছে মূলের আয়ন এবং মাটির আয়নগুলো যুগপথ বা ওভারল্যাপিং ঘটে? কন্ট্যাক্ট এক্সচেঞ্জ। এইভাবে এমসিকিউতে আসবে, দুই তিনটা এমসিকিউ আসে, আর কিছু লাগবে। দেন চলে আসো, বুঝলাম, আমরা পাইলাম, এবার খাইতে হবে, তাই না? একটু আগে বলছিলাম আগে তো আয়ন পাওয়া লাগবে, তারপর আয়ন শোষণ করব। তাহলে আয়ন পাইয়ে গেছে, আয়নের প্রাপ্যতা পাইছি, এখন আয়ন আমরা শোষণটা করবো কেমনি? এই শোষণের জন্য আমার কিছু মতবাদ আছে। তো ফার্স্টে আসে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। তো এইখানে আবার ওই আয়নগুলোর নাম টাম দিচ্ছে, এগুলো আমার জানা লাগবে না। আমি চলে যাব দ্বিতীয় প্যারায়। এই খনিজ লবণ পরিশোষণ একটা জটিল প্রক্রিয়া থাকবে, এমসিকিউতে দিয়ে রাখবেন নিচের কোনটা সঠিক, তখন তোমার জানা লাগবে খনিজ লবণ পরিশোষণ একটা কি প্রক্রিয়া স্যার? জটিল প্রক্রিয়া। আচ্ছা, এখন এই খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার জন্য অনেকগুলো মতবাদ বিজ্ঞানের এই পর্যন্ত, কিন্তু কোন মতবাদটা এখনো সবাই সার্বজনীন স্বীকৃতি দিতে পারে নাই। ধরো 10-12 জন বিজ্ঞানী এই পর্যন্ত মতবাদ দিচ্ছে, যে একটা মতবাদ নির্দিষ্ট করে, ওই যে আমরা কোষ ঝিল্লির গঠন যখন পড়ি, দিন শেষে সবগুলোর বাদ দিয়ে একটাই পড়তাম, ফ্লুইড মোজাইক মডেল। একইভাবে এখানে আমরা নির্দিষ্ট কোনোটারে আমরা গ্রহণ করতে পারি নাই, সবগুলো নিয়ে আমরা টুকটাক পড়াশোনা। আচ্ছা, তো এখানে একটা কথা আমরা বলছে যে নরমালি খনিজ লবণ কে পরিশোষণ, মানে পরিশোষণ মানে কি, লবণ পরিশোষণ মানে কি, যে মাটি থেকে লবণ পরিশোষণ করে কই আনবা? মূলে আনবা, তাই তো? তাহলে বলো তো লবণ কই কম আছে? মূলে কম না মাটিতে কম? মূলে কম, এই জন্য তো মাটি থেকে শোষণ করি। এটাই তো সিস্টেম, আমরা জানি বেশি থেকে কই যায়? কমে যায়। তাহলে মাটিতে আমাদের আয়ন বা লবণ এটা কি আছে? বেশি আছে। আর মূলে আয়ন কি আছে? কম আছে। এই জন্য মাটি থেকে কই আসবে? মূলে। কিন্তু ভুল, আসলে মূলেই বেশি থাকে, মাটিতে কম থাকে। কই বেশি থাকে? মূলে। কই কম থাকে? মাটিতে। তাহলে কি হওয়ার কথা? মূল থেকে কই যাওয়ার কথা? মাটিতে। কিন্তু উল্টা কাহিনী, মাটির মধ্যে কম থাকা সত্ত্বেও মাটির থেকে আমার মূলে যায়। এইটা এটাই ঘটে। কেন এটার ব্যাখ্যা নাই, এটাই ঘটে স্যার। এখন এটারে বলা হচ্ছে ঘনত্বের বিপরীতে। কি বলে স্যার? ঘনত্বের বিপরীতে লবণ পরিশোষণ। কি বলে স্যার? ঘনত্বের বিপরীতে। যেহেতু এখানে ঘনত্ব বেশি কোথায়? মূলে। আর কম কোথায়? মাটিতে। তাহলে কই যাওয়ার কথা? মূল থেকে মাটিতে। কিন্তু হইতেছে উল্টা কাহিনী, মাটি থেকে মূলে যায়। তাহলে ঘনত্বের দিকে শোষণ হইতেছে না বিপরীত দিকে? বিপরীত দিকে। এই কথাটাই বলছে। দেখো, মাটিস্থ পানিতে মানে মাটির মধ্যে লবণের ঘনত্ব মূলের লবণের ঘনত্ব অপেক্ষা কম। কম শব্দটা বলতে, তাহলে মাটির মধ্যে কম, মূলের মধ্যে কি স্যার? বেশি। কিন্তু তারপরও দেখ দাও, ওই যে ঘনত্বের আনতির বিরুদ্ধে যে লবণ পরিশোষণ, তাহলে এটা তোমার মনে রাখা লাগবে যে লবণ পরিশোষণকে ঘনত্বের দিকে পরিশোষণ হয় না ঘনত্বের বিপরীত দিকে পরিশোষণ হয়? এটারে বলছে ঘনত্বের আনতি। আনতি মানে এখানে বোঝা যাচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে বোঝা পার্থক্য। গ্রেডিয়েন্ট মানে কি? তোমরা ফিজিক্সে পড়ো নাই যে তোমার ডাইভারজেন্স কালার কি স্যার? গ্রেডিয়েন্ট, তাই না? ডাইভারজেন্স দিয়ে কি করে? গ্রেডিয়েন্ট দিয়ে কি করে বলো? ডাইভারজেন্স দিয়ে কি করে? ভেক্টরে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে না? ভেক্টরে স্কেলার ক্ষেত্রে, নাকি স্কেলারে ভেক্টর ক্ষেত্রে? স্কেলারকে ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স দিয়া হইলো। ডাইভারজেন্স দিয়ে হচ্ছে ভেক্টরকে স্কেলার, আর গ্রেডিয়েন্ট দ্বারা হচ্ছে স্কেলারকে
ভেক্টর। আর কাল দিয়ে কি করে? ভেক্টরকে ভেক্টর। ঘূর্ণন বোঝায় কোনটা দ্বারা? ডাইভারজেন্স কাল নাকি গ্রেডিয়েন্ট? কাল। আচ্ছা, তাহলে এই গ্রেডিয়েন্ট মানে বোঝা হচ্ছে পার্থক্য। গ্রেডিয়েন্ট মানে কি বোঝায় স্যার? আচ্ছা, এখন আসো নরমালি দেখানোর দরকার, যদিও এই ক্ষেত্রে সাধারণ ব্যাপন প্রক্রিয়া, ব্যাপন মানে কি আমরা জানি বেশি থেকে কই যাবে? কমে। ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে মানে মূলের কোষ থেকে লবণ বাইরে হয়ে কই যাওয়ার কথা? মাটিতে যাওয়ার কথা, কিন্তু এটা হইতেছে না, উল্টা কাহিনী করতেছে। এটাই তো বললাম ঘনত্বের বিপরীত দিকে কাজ করে। আচ্ছা, এখন আসো এই লবণ পরিশোধনটা দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে স্যার? দুই ভাগে। একটা হচ্ছে কই গেল, ওই যে সক্রিয় পরিশোধন, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোধন। কয় ভাগে ভাগ করছে স্যার? সক্রিয় আর নিষ্ক্রিয়। তা আজকে ক্লাসে আমরা সক্রিয় নিষ্ক্রিয় কোনোটাই শেষ করতে পারবো না, কারণ তোমার যদি আমি দেখাই এর সক্রিয় পরিশোধনের মধ্যে তিনটা মতবাদ আছে। দেখো, একটা হচ্ছে রুন্ডেগর মতবাদ। কি মতবাদ? তারপরে পরবর্তী পেজে আসে, এটা আমার রিটেনে আসে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, খ নম্বরে 2 নম্বর পয়েন্ট। দেখছো? তারপর আর একটা আছে, সেটার নাম হচ্ছে আমাদের লেসিথিন বাহক ধারণা। কি বাহক ধারণা? তারপরে দেখো নিষ্ক্রিয় লবণ পরিশোধন মতবাদের মধ্যে আরো মতবাদ আছে, ব্যাপন মতবাদ 4টা আছে টোটাল। তারপরে পেজে আসো আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা মতবাদ, আর হচ্ছে ব্যাপক প্রভাব মতবাদ। তো এগুলো তো আমার পক্ষে সম্ভব না এক ক্লাসে শেষ করা, আমরা এটা সেকেন্ড ক্লাসে পড়বো। আর আজকের ক্লাসে আমরা এখান থেকে একটা জিনিস পড়বো, লবণ পরিশোধন কয় প্রকার বলছিলাম? তাহলে একটা নাম সক্রিয় লবণ পরিশোধন, আর একটা নাম, দুইটার মধ্যে পার্থক্যটা আমরা শিখে নিব। পার্থক্যটা আমরা এই 2 পেজ পরে আছে, পরবর্তী পেজে দেখো দেওয়া আছে। হলো সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোধনের মধ্যে পার্থক্য, এটা হলো, এটাই আমরা এখন কমপ্লিট করে ফেলি। আচ্ছা, তো সক্রিয় নিষ্ক্রিয়ের মধ্যে আগে তফাৎটা বোঝাই। দুইটাই দুইভাবে লবণ পরিশোধন হয়, বাট একটার ক্ষেত্রে মূল পার্থক্য তোমার যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, খাবার খাও না তোমরা? খাবার, তো খাবার তুমি দুইভাবে খাইতে পারো। একটা ধরো তোমার ঘরে রান্না করা আছে খাবার, তোমার কোথায় রান্না করা আছে? ঘরে। এখন তোমার আম্মু এনে তোমার একদম পুরা বাবুর মতো আইসা পুরা তোকমা দিয়ে দিয়ে খাওয়া দিতেছে, এখানে তোমার কোনো কষ্ট হইতেছে? তোমার কি কোনো এনার্জি খরচ করা লাগতেছে? বাট চিন্তা করো, তুমি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, তো রেস্টুরেন্টে গিয়ে ধরো তুমি 2000 টাকার খাবার খাইলা বা 1000 টাকার খাবার খাইলা, তুমি টোটাল 2000 কিলো ক্যালোরি খাবার খাইলা। কত কিলো ক্যালোরি? এখন তুমি সিঁড়ি ভাইয়া 4 তলা থেকে নিচে নামলা, রেস্টুরেন্টে গেলা, খাবার খাইলা, আবার রেস্টুরেন্ট থেকে আসলা, আবার সিঁড়ি ভাইয়া উঠলা, আসতে যাই তোমার 500 ক্যালোরি খরচ হয়ে গেছে। তাহলে তুমি কত ক্যালোরি পাইলা? 1500 ক্যালোরি। তাহলে কি তোমার শক্তি খরচ হইলো না? হইলো না? তাহলে তুমি শক্তির জন্য তো গেছো। খাবার কেন খায় মানুষ? শক্তির জন্যই। তো শক্তি খাওয়া, শক্তি নেওয়ার জন্য তুমি গেছো, আবার এই শক্তি নিতে যাই শক্তি আবার খরচ হয়ে আসছে। বাট ঘরে যখন খাও তখন তোমার কোনো এনার্জি খরচ করা লাগে? তোমরা আইনে পারলে আরো খাওয়াই দিতেছে, তাই তো? তাই এরকম আমাদের লবণ পরিশোধন 2 প্রকার। একটা লবণ পরিশোধন কেন করে? তার গায়ে শক্তির জন্যই তো, নাকি বিভিন্ন কাজকর্মের জন্য উদ্ভিদের। তো কিছু লবণ পরিশোধন করার জন্য তার এনার্জি লাগে, আবার কোনো কোনো লবণ পরিশোধন করার জন্য এনার্জি লাগে না। তো কিছু বিজ্ঞানী বলছে লাগে, কিছু বিজ্ঞানী বলছে লাগে না। এই লাগে যাদের, এটারে আমরা বলি হচ্ছে সক্রিয় পরিশোধন। এখানে শক্তির দরকার হয়। কিসের দরকার হয় স্যার? তুমি শক্তির জন্য লবণ পরিশোধন করতেছো, এখানে আবার শক্তি লাগে। আর নিষ্ক্রিয় পরিশোধন, নিষ্ক্রিয়তে কোনো শক্তি লাগে না। তাহলে একটাতে শক্তির প্রয়োজন হয় আর একটাতে শক্তির প্রয়োজন হয় না। মজার বিষয়, নিষ্ক্রিয়তে সবগুলো অ্যান্সার না হবে। কি বললাম স্যার? নিষ্ক্রিয় পরিশোধনে যতগুলো অ্যান্সার সবগুলো নাই হবে। তাহলে সক্রিয়তে লবণ পরিশোধন, তুমি লবণ পরিশোধন করবা কিসের জন্য? বিভিন্ন কাজকর্মের জন্য বা শক্তির জন্যই, ওইটার জন্য তোমার শক্তি লাগবে। আর নিষ্ক্রিয়তে কোনো শক্তি লাগে না। এখন শক্তি যেহেতু লাগে, আমরা জানি উদ্ভিদের শ্বসন হয় না? হয় না? শ্বসন। আর আমরা জানি শ্বসনে তো আমাদের শক্তিগুলো তৈরি হয়, ক্র্যাবস চক্র, এসিটাইল কোয়ে, গ্লাইকোলাইসিস, শক্তি তৈরি হয় না? তাহলে এখানে যেহেতু শক্তির দরকার হয়, তাহলে আমার শক্তি তৈরি করা লাগবে অতিরিক্ত, যেহেতু তোমার শক্তি খরচ হইতেছে। এই জন্য এখানে শ্বসন হার বৃদ্ধি পায়। শ্বসন হয় কি পায় স্যার? কারণ শ্বসন বাড়লে কি হবে? বেশি বেশি শক্তি তৈরি হবে। কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন আর কি পাবে? হ্রাস পাবে না স্যার? হ্রাস তো পাবে না স্যার, ওখানে স্বাভাবিক থাকবে। কারণ ওখানে শক্তি, তোমার অতিরিক্ত শক্তি লাগতেছে না। যেহেতু এখানে শক্তি লাগতেছে না, কিন্তু উদ্ভিদে তো নর্মাল শ্বসন হয় না? হয় না? ধরো আমার এখন নর্মাল শ্বসন হইতেছে না? হইতেছে না? হইতেছে। এখন যদি আমি বেশি বেশি কাজ করি, তাহলে আমার আরো বেশি শক্তি লাগবে, তখন আমার কি করা লাগবে? আর বেশি বেশি করে শ্বসন লাগবে। কিন্তু আমি এইটার থেকে কম কাজ তো করা যায় না। ধরো তুমি একবারে অলস, এই অলসের চাইতে কম কাজ কি আর করা যায়? তখন তোমার শ্বসন আর হ্রাস পাবে। তুমি একবার অলস, কোনো কাজই করো না, তুমি চাইতেছো তোমার শ্বসন আরো কমানোর জন্য, তারপর তোমার আরো বেশি অলস হওয়া যাবে। এর বেশি অলস তো আর হওয়া যায় না। অলসের চাইতে অলস আর কেমনি হবা তুমি? তাহলে এখানে যেটা হইতেছে, শ্বসন আর কিন্তু হ্রাস পায়, এটা ভুলেও দেখাইও না। শ্বসন আর কি থাকে স্যার? স্বাভাবিক থাকে। কারণ এখানে অতিরিক্ত শক্তি লাগে না, এই জন্য শ্বসন আর বৃদ্ধি পায় না। তার মানে শ্বসন আর কেমন থাকবে? যেমন আছে তেমনই থাকবে, আবার হ্রাস পায় দেখাইও না। এবার আসো সক্রিয়। সক্রিয়তে যেহেতু তুমি শক্তি খরচ করতেছো, এই জন্য এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন দুইটা একসাথে শোষণ করা যায়। তুমি এখানে শক্তি খরচ করতেছো, তুমি দুইটা একসাথে শোষণ না করলে কেমন হবে? আর নিষ্ক্রিয়তে স্যার ক্যাটায়ন অ্যানায়ন দুইটা একসাথে শোষণ হবে না। তুমি তোমার ঘরের কথা চিন্তা করো, ঘরে যখন তুমি খাও তখন তোমার আম্মু একবার তোমার আইনা খাওয়াই দেয়, ঠিক আছে, এটা ভালো কথা যে তোমার এখানে কোনো এনার্জি লাগে না। বাট তোমার আম্মু তোমার 1 প্লেট খাওয়ানোর পরে বা 1 প্লেট খাবার তোমার আম্মু আইনা দিয়ে গেছে, তুমি খাইছো,
তারপর তোমার আম্মুরে বলেছে আম্মু আমার আরেকটু খাবার দাও, তখন দিব দেখবে একটা ধমকি, তোরটা তুই না খা, কইব না এই কথাটা। তার মানে এখানে তুমি একবারই খাবার পাবা। কিন্তু তুমি যখন রেস্টুরেন্টে যাবা তখন দেখবা তোমার রেস্টুরেন্টে যে মানে কাজ থাকে, ওনারা এসে বারবার এসে তোমার বলবে যে স্যার আর কিছু লাগবে, আর কিছু লাগবে, তাই না? তোমরা চাইলে পুরো রেস্টুরেন্ট তোমার দিয়ে দেবে, কারণ টাকার উঠবে না কথা, তাই না? যত দিবে তারা তত বেশি ইনকাম হইতেছে। তার মানে ওখানে তুমি যা চাইবে তা দিবে, ওখানে তুমি যা চাইবে তা দিবে। তার মানে ওখানে ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই একসাথে শোষণ হয়, বাট এখানে ক্যাটায়ন অ্যানায়ন দুইটা একসাথে শোষণ হয়, যে কোনো একটা সংগঠিত হবে, হয় ক্যাটায়ন শোষণ হবে নয় অ্যানায়ন, একসাথে শোষিত হবে না, ক্যাটায়ন আর অ্যানায়ন আলাদা আলাদা শোষিত হয়। বাট সক্রিয়তে যেটা এনার্জি খরচ হয় এখানে ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষণ একই সাথে সংগঠিত হবে। দেন আসো সক্রিয় পরিশোষণে দাগ দাও বাহক, বাহক লাগে, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে কোনো বাহকের দরকার হয় না, এই শব্দ দাগ দাও। কারণ বাহক জিনিসটা কি স্যার? স্যার আমাদের লবণটা কই আছে? মাটিতে। কই যাবে? মূলে। মাটির দিকে মূলে ডাইরেক্ট আসতে পারে না, লবণ চিনে না। চিনার জন্য ওরা একজন, ধরো তোমার একটা ফ্রেন্ড সে অন্য একটা জেলায় থাকে, তো তোমার জামালপুরে ঘুরতে আসবে, সে জামালপুরে কোনোদিন আসছে, তুমি ওরে কল করে কইবা হ্যাঁ তুই কিনা কয় রেল স্টেশন নামবি বা বাস স্টেশনে নামবি, নামার পর হচ্ছে এমনি এমনি এসে পড়বি, তো এটা কেমন খারাপ দেখা যায় না? তোমার ফ্রেন্ড তোমার জেলায় মাত্র প্রথম আসলো, তোমার উচিত কি স্যার ওরা যাই রিসিভ করে আনা। তো সক্রিয় পরিশোষণে লবণ পরিশোষণ করার জন্য ওই মাটি থেকে মূলের মধ্যে লবণ আসার জন্য একজনের দরকার লাগে, ওটা আমরা বলি বাহক, কি বলি? কিন্তু নিষ্ক্রিয়ের মধ্যে এরকম কোনো বাহক লাগে। রেস্টুরেন্টের কথা চিন্তা করো, ওখানে খাবারটা তোমার সার্ভ করার জন্য একজন লোক এসে তোমার খাবারটা দিয়ে দেয় না, আর ঘরের মধ্যে তুমি নিজেরটা নিজে নিয়ে নিয়ে ফেলতেছো, তাই না? তার মানে নিষ্ক্রিয়ের মধ্যে কোনো এনার্জি লাগে না, যেন কোনো খরচ হয় না, বাহকও লাগে না। আর এখানে অতিরিক্ত খরচ হবে, তোমার বাহক লাগবে একজন। দেন আসো, যেহেতু এখানে শ্বসন আর বৃদ্ধি পায়, তার মানে শ্বসন কি হবে স্যার? বেশি বেশি শ্বসন হবে। আর শ্বসন একটা কি স্যার? বিক্রিয়া। আর যেখানে বিক্রিয়া হয় ওখানে এনজাইম লাগে না, লাগে না? এই জন্য এখানে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখানে কোনো এনজাইমের ভূমিকা নাই। তুমি নিজেই বুঝতে পারতেছো নিষ্ক্রিয়ের মধ্যে যত অ্যান্সার আছে সবগুলো কি স্যার? নাই নাই নাই, সবগুলোর মধ্যে নাই, কোনো হ্যাঁ নাই। যত হ্যাঁ আছে কোনটায়? সক্রিয়, এবং এটা রিটেনে আসে, ডাব্লিউ লিখে বললাম। সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য। লাস্ট পড়া, এই পরিশোষণে হচ্ছে আমার কিছু প্রভাবক আছে। কি আছে স্যার? তো প্রভাবক মানে কি? প্রভাবক মানে হচ্ছে এই ফ্যাক্টর গুলা, প্রভাবক ইংরেজিতে ফ্যাক্টর বলে, এই ফ্যাক্টর গুলোর কারণে শোষণ বাড়তেও পারে কমতেও পারে। ফর এক্সাম্পল তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে হয়তো বা পরিশোষণ বেড়ে যাবে, কমলে কমে যাবে, অথবা বাড়লে কমে যাবে, কমলে বেড়ে যাবে, এমন হইতে পারে না? যে জিনিসগুলো হচ্ছে ওঠানামার ক্ষেত্রে, কোনো একটা জিনিসের মান কমানো বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, তার আমরা কি বলি? প্রভাবক। তো লবণ পরিশোষণের ক্ষেত্রে কিছু প্রভাবক আছে, প্রত্যেকটা প্রভাবক গোল রাখবা আমরা, এটা আসবে রিটার্নে, ডাব্লিউ লিখে গোল রাখবা পরিশোষণের প্রভাব। তো ফার্স্টে হচ্ছে আয়নের ঘনত্ব। কি ঘনত্ব স্যার? বাট স্পেসিফিক ভাবে কিছুই লেখা নাই, কিছুই লেখে না যে বাড়লে বাড়ে নাকি কমলে কমে। তবে একটা কথা লেখছে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি বাড়ে তাহলে বাড়ে। মানে মাটির যদি স্যার লবণ বেশি বেশি থাকে, তাহলে উদ্ভিদ কি বেশি বেশি শোষণ করবে না কম কম শোষণ করবে? বেশি শোষণ করবে। কিন্তু আবার অতিরিক্ত বাইরে গেলে আবার শোষণ কমাইয়া দিই। যেমন নর্মালি আমি যদি বলি, দেখবা যে গরিব যারা হচ্ছে মানে নিম্নবিত্ত, ওরা দেখবা খাবার পায় না, খাই খাই করে। আর যারা হচ্ছে অনেক ধনী, ওদের ঘরে খাবারের অভাব নাই, পোলাপান খাইতে চায় না, তাই না? অতিরিক্ত খাবার থাকলে যা হয় আর কি। আর যারা মধ্যবিত্ত ওরা একদম লেভেলই থাকে, তাই না? অভাবও না আবার একবারে বেশিও না। তো এখানেও যেটা হইতেছিল আয়নের ঘনত্ব, হ্যাঁ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব যদি বাড়ে তাহলে লবণ পরিশোষণ কি পায়? তাহলে দাগদা বাড়লে বাড়ে। তবে একটা নির্দিষ্ট সীমা দেয় নাই, দেয় না আমাদের জন্য ভালো হয়েছে, যে মান দিয়ে দিত এত থেকে এত মান পর্যন্ত বাড়ে, তাহলে আবার মুখস্থ করা লাগতো। তাহলে তাপমাত্রা কি স্যার? তাপমাত্রা, তাপমাত্রা দাগ দাও, এটা একটা সীমার মধ্যে বাড়লে বাড়ে, বৃদ্ধি বৃদ্ধি দাগ দাও, কারণ বাড়লে বাড়বে কমলে, তবে এই নির্দিষ্ট সীমা থেকে বেড়ে গেলে, অতিরিক্ত বেড়ে গেলে আবার কমে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছো? যেমন অতিরিক্ত মাখামাখি করলে করলা যেমন তিতা হয়ে যায়, ওটা এরকম আর। আচ্ছা, কিন্তু এগুলো আর দাগানোর দরকার নেই। এবার আসে আলো। কি স্যার? আলো পরোক্ষভাবে হচ্ছে ভূমিকা ফেলে। কিভাবে স্যার? পরোক্ষভাবে। কিভাবে পরোক্ষভাবে? তোমরা জানো যে পাতার মধ্যে ছিদ্র আছে না স্যার, এটা আমরা কিরণ বলি। তো এই পত্রটা দিনের বেলা খোলা থাকে না রাতের বেলা খোলা থাকে? সবাই জানে সালোক সংশ্লেষণ দিনের বেলা হয়, কারণ দিনের বেলা পাতা ছিদ্রগুলো খোলা থাকে। কেন খোলা থাকে? কারণ দিনের বেলা সূর্যের আলো পাওয়া যায়, তাই তো? এখানে এটাই বলছে যে পত্রটা খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে আর প্রশোধনের হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে লবণ পরিশোষণ কি হয়? নিয়ন্ত্রণ হয়। ফর এক্সাম্পল দিনের বেলা সূর্য যদি থাকে তাহলে পাতা ছিদ্র খোলা থাকবে। পাতা ছিদ্র খোলা থাকলে আমরা জানি প্রশোধন মানে কি? ছিদ্র দিয়ে পানি বাইর হয়ে যাবে। আর যখন বেশি বেশি পানি বাইর হয়ে যাবে, পাতার মধ্যে পানি তখন কমে যাবে না? তো পাতা কি পানি আবার লাগবে না লাগবে না? তখন পাতা কি করবে? গাছ কি করবে? গাছের শিকড় দিয়ে পানি শোষণ করে কই পাঠাবে? যখন শিকড় দিয়ে পানি শোষণ করতে যায়, পানির সাথে লবণ আসে। কথা কি বুঝতে পারতেছো? তার মানে প্রশোধন বাড়লে পরিশোষণও বাড়ে। তো আবার অতিরিক্ত প্রশোধন হলে তো গাছ মরিয়ে যাবে। গাছ থেকে একবার পানি যদি বাইরে হয়ে যায় গাছ মারা যাবে না। যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। তো এটাই বলছে
যে প্রশোধনের হার বাড়লে মূল হতে পাতায় পানির পরিবহনও কি হয় স্যার বাড়ে, কারণ প্রশোধন বাড়লে পাতা থেকে পানি কমে যায়, আর পানি কমলে গাছ আবার মাটি দিয়ে কি করে স্যার বেশি বেশি করে পানি শোষণ করে, পানি পরিশোষণের সময় কি হয় সাথে লবণও পরিশোষণ হয়ে যায়, তাহলে প্রশোধন বাড়ে দাগ দাও, লবণ পরিশোষণও বাড়ে। আচ্ছা এবার আসো প্রশোধন, ওই প্রশোধনটা তো আবার আবার আসছে, তো রিপিট করার তো কোনো দরকার নাই, আর লেখাও নাই কিছু, আমরা দাগাবো না। এবার আসো অক্সিজেন, কি স্যার তো অক্সিজেন দাগ দাও, অক্সিজেন কমে গেলে লবণ পরিশোষণ কমে যায়, তার মানে বাড়লে বেড়ে যায়, জাস্ট কম কম শব্দ রাখবে, আর কিছু লাগানো দরকার নেই। এবার আসো শ্বসনিক বস্তু, কি বস্তু স্যার, কেন অক্সিজেন বাড়লে স্যার, আমরা বলছিলাম সক্রিয় পরিশোষণ, স্যার আমরা বলছিলাম আমাদের লবণ পরিশোষণ কয় প্রকার, সক্রিয় আর কি নিষ্ক্রিয়। এখন মূলত কোনটার পক্ষে বিজ্ঞানীরা বেশি মতবাদ দিচ্ছে জানো, সক্রিয়টা, মানে সবাই বেশিরভাগ এটার দিকে মতামত দিচ্ছে, এবং আমরা সক্রিয়টা নিয়ে বেশি পড়বো, নিষ্ক্রিয়টা পরীক্ষা আসে না। তো সক্রিয় পরিশোষণে বলছিলাম শ্বসন আর বাড়ে না কমে, বাড়ে, সক্রিয়তে সব বাড়ে বলছিলাম তাই না, সব হ্যাঁ, আর নিষ্ক্রিয়তে সব না। তো সক্রিয়তে যদি বাড়ে তো শ্বসনে আমরা কি জানি, আমরা শ্বসনে বিক্রিয়া কি স্যার, গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়া করে নেয়, প্রোটিন এনার্জি তৈরি করে, তাহলে গ্লুকোজটাই কি স্যার এখানে শ্বসনে সাহায্য করতেছে না, গ্লুকোজ ভেঙে তো আমাদের শক্তিটা তৈরি হইতেছে, গ্লুকোজটা এখানে কি বস্তু, শ্বসনিক বস্তু, কি বস্তু, তাহলে এই যে শ্বসনিক বস্তু যদি কম থাকে, গ্লুকোজ যদি কম থাকে, তুমি খাবারই কম খাইতেছো, উদ্ভিদের মধ্যে খাদ্যই কম, তাহলে কি শ্বসন হবে বেশি বেশি, আর শ্বসন না হলে এনার্জি পাবে, এনার্জি না পেলে লবণ পরিশোষণ হবে, তো এটাই বলছে শ্বসনিক বস্তু কম থাকলে শ্বসন আর কম হয় ডাক্তার। একইভাবে অক্সিজেন স্যার, অক্সিজেন না থাকলে কি বিক্রিয়াটা হবে, শ্বসনে বিক্রি হবে, কারণ শ্বসনে বিক্রিয়া তো গ্লুকোজ প্লাস কি স্যার, তাহলে অক্সিজেন কমে গেল শ্বসন আর কমে যায়, তো দুইটা তো একসাথে কানেক্টেড। এবার আসে 7 নম্বর পয়েন্টটা, খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে প্রচুর আসে, আয়নের পারস্পরিক ক্রিয়া, কার পারস্পরিক ক্রিয়া, দুইটা আয়ন আছে, যে দুইটা আয়ন যখন লবণ পরিশোষণ হইতে থাকে তখন আরেকটা আয়ন শোষিত হইতে পারে না, হয় না, দুই বান্ধবী একসাথে থাকে, দুই বান্ধবী যখন একসাথে থাকে আরেক বান্ধবী আর ধারে কাছে আসতে পারে না, ধরো 1 নম্বর বান্ধবী, 2 নম্বর বান্ধবী, 3 নম্বর, এই 3 নম্বরের একের সাথে ভালো সম্পর্ক, 3 নম্বরের 2 এর সাথে ভালো সম্পর্ক, বাট যখন তারা দুইজন একসাথে থাকে তখন তারা দুইজনের মানে মাঝখানে এসে সে আর টিকে উঠতে পারে না, হয় না এরকম, 3 বন্ধুত্বের মধ্যে দুইজনের মানে যে তোমার সম্পর্ক এটা খুব গভীর, মাঝখান দিয়ে একজনের সম্পর্ক একটু কম কম, তো তারা সবাই দুইজন একটু এড়ায় এড়ায় চলে না, হয় কিন্তু এরকম। তো এখানেও যেটা হইতেছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন যখন উপস্থিত থাকে তখন আরেকটা আয়ন শোষণ বাধাগ্রস্ত হয়, স্যার এটা পরীক্ষা প্রচুর আসে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন, কে আয়ন স্যার, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম বাধাগ্রস্ত কারে করে স্যার, পটাশিয়াম। এখন এই জিনিসটা তোমরা প্যাচ লাগে ফেলো যে কোন কোন আয়নের পারস্পরিক ক্রিয়া, এই দুইটা আয়ন পরস্পরে মিললে কারে বাধা দেয়, পটাশিয়াম। মানে পরীক্ষা আসলে, পরীক্ষা যখন আসে তখন তোমরা ভুলটা এটা করে ফেলো যে অপশন এরকম থাকে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম মিললে, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম মিললে ক্যালসিয়াম রে, ক্যালসিয়াম আর পটাশিয়াম মিললে ম্যাগনেসিয়াম রে, তারপরে ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম মিললে পটাশিয়াম রে, এরকম দিয়ে রাখে, তখন তো তোমরা গোলমাল্লা পাকা গেল, অলরেডি মতো পাকে ফেলতেছো যে কোনটা জানি সঠিক। 3 নম্বরটা এখন তো পারছো, 2 দিন পরে যখন পরীক্ষা দিতে যাবে তখন আর পারবা না। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ক্যালসিয়ামের যোজনী কত 2+, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2+, আর পটাশিয়ামেরটা কত, ওরা দুইজন একরকম না স্যার, তাহলে ওরা দুই বান্ধবী সম্পর্ক ভালো, ওরা দুইজন মিললে 1 নাম্বার জনের বাধা দিবে, যার যোজনী 1, আবার ভুল হবে আর কোনোদিন, তাহলে 2 যোজন মিললে কয় যোজনী বাধা দিবে, 1 যোজন, এমনি মনে রাখো তাহলে আর ভুল হবে না। লাস্ট পয়েন্ট, বৃদ্ধি অঞ্চল, কি অঞ্চল, এটা দাগা বাকি, আর উদ্ভিদের যে গাছের শিকড় ওইখান দিয়ে তো শোষণ বেশি হয়, গাছের যে শিকড়ের, ধরো এটা হচ্ছে গাছের একটা শিকড়, শিকড়ের এই মাথা দিয়ে শোষণ বেশি হবে না উপরের মাথা দিয়ে শোষণ বেশি হবে, একদম নিচের মাথা দিয়ে অগ্রভাগ দিয়ে আমরা পড়ছি না, তো এটা দাগানোর দরকার নাই। তো আজকে পড়া এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে ওই লবণ পরিশোধনের যে সক্রিয় নিষ্ক্রিয় মতবাদ আছে ওই মতবাদ পড়বো, এটা পড়লে আমাদের একটা টপিক শেষ হবে, মানে লবণ পরিশোধন শেষ হবে, দেন পরবর্তী ক্লাসে পড়বো প্রশোধন, এরপরে সালোক সংশ্লেষণ, এরপরে শ্বসন।